আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আচ্ছা, যারা যারা জুমে আছেন, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। জুমে আছেন বোধহয় কেউ একজন, তো একটু কাইন্ডলি আমাকে, হ্যাঁ, কথা ঠিক মতো শোনা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লেকচার 5 পর্যন্ত যা পড়ছিলাম তার মধ্যে ছিল হচ্ছে কাজ এবং শক্তি, এই দুইটা নিয়ে পড়ছি। ক্ষমতা কিন্তু এখন আমরা পড়ি নাই। আজকের পুরো ক্লাসটাই হবে ক্ষমতা এবং কর্মদক্ষতার উপরে। মানে ক্ষমতা কাকে বলে, আমরা বিভিন্ন সিনারিওতে কিভাবে ক্ষমতা বের করব, এই জিনিসগুলো দেখব। পাশাপাশি হচ্ছে আমরা কর্মদক্ষতাটা কিভাবে বের করতে হয় সেটা শিখব। তাহলে আমাদের আজকের ক্লাসটা হবে কিসের উপরে? আজকের ক্লাসটা হবে হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতার উপরে। চলেন আমরা শুরু করি ক্ষমতা দিয়ে। আমরা ক্ষমতা দিয়ে শুরু করব, যে ক্ষমতা অ্যাকচুয়ালি কি জিনিস, কিভাবে ক্ষমতা নিয়ে কাজ করতে হয়। আপনারা যখন নবম দশম শ্রেণীতে পড়ছেন, ক্ষমতার একটা সংজ্ঞা পড়ে আসছেন নবম দশম শ্রেণীতেই। সেই সংজ্ঞাটা কি ছিল? সেই সংজ্ঞাটা ছিল যে একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় তাকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতার একেবারে সহজ সরল ডেফিনিশন বা সংজ্ঞা হচ্ছে একক সময়ে যে কাজ করা যায় সেটাই ক্ষমতা। এখন একক সময়ে কৃত কাজ যদি ক্ষমতা হয়, ক্ষমতাকে আমরা পি দ্বারা সাধারণত প্রকাশ করি। ক্ষমতা পি ইকুয়ালস টু কৃত কাজ বাই সময়। কৃতকাজ যদি ডব্লিউ হয়, সময়টা যদি টি হয়, তাহলে ডাব্লিউ বাই টি থেকে আমরা পি পাচ্ছি, অথবা কৃতকাজ ইকুয়ালস টু ক্ষমতা ইন্টু সময়। এখন এখানে ক্ষমতার এককও আমরা জানি, ক্ষমতার একক কি? ওয়াট। জুল পার সেকেন্ড বা ওয়াটে আমরা ক্ষমতাকে প্রকাশ করি একক হিসাবে। ওকে, এইটা তো 9-10-এরই পড়া। আমরা এখন অ্যাকচুয়ালি নতুন করে কি শিখব সেটা হচ্ছে ইস্যু। আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটা সিনারিওতে ক্ষমতা কিভাবে বের করতে হয়, ক্যালকুলেট করতে হয়, সেগুলো আস্তে আস্তে শিখাবো। প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবেগে একটা বস্তু গতিশীল হলে তার ক্ষমতা কীরকম হবে সেটা আমরা বের করতে শিখব। তাহলে আমরা এখন বের করতে শিখব সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতা। একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, দেখেন এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে। আমি একটু কনফিউজ করে আগে আপনাদেরকে। ধরেন কোনো একটা বস্তু সমবেগে চলতেছে, সমবেগে চললে তার ত্বরণ কত? জিরো হওয়ার কথা। তাহলে একটা বস্তু যদি সমবেগে চলতে থাকে, সমবেগে যখন একটা বস্তু গতিশীল হয়, তার ত্বরণ হওয়ার কথা কত? জিরো। এখন ত্বরণ যদি জিরো হয় তাহলে তার বল কত হবে? বলও জিরো হবে। এখন বল যদি জিরো হয়, কৃতকাজ কত হবে? জিরো হবে। কৃতকাজ জিরো হলে তো ক্ষমতাও শূন্য হয়ে যাওয়ার কথা। সাধারণ স্বাভাবিক দৃষ্টিতে আমাদের মনে হয় সমবেগে গতিশীল একটা বস্তুর ক্ষমতা শূন্য হয়ে যাচ্ছে। দেখেন আমি আবার জিনিসটা বলতেছি, একটা বস্তু সমবেগে চলমান, সমবেগে চলমান বস্তুর ত্বরণ জিরো। তাহলে ত্বরণ যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা বল কি বলি? জিরো বলি। বল জিরো হলে কাজ কত হবে? জিরো হবে। কাজ জিরো হলে ক্ষমতা কি হবে? জিরো হবে।
দেখেন কেমন একটা প্যাচ লেগে যাচ্ছে না? একটা গাড়ি সমবেগে চলতেছে, তার কাজ এবং ক্ষমতা কি জিরো হবে? হবে না। তাহলে এটা আমরা একটু ভুল বললাম, তাহলে এখানে ভুলটি কোথায়? এই কথার মধ্যে ভুলটা কোথায়? দেখেন এই কথার মধ্যে ভুলটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার একটা কনসেপ্ট আমরা ভুল বলে ফেলছি। একটা বস্তুর যদি ত্বরণ শূন্য হয় তাহলে কিন্তু আসলে বল শূন্য না, লব্ধি বল শূন্য। কারণ আমার লব্ধি বলের জন্য ত্বরণ আসে। তাহলে আমার অ্যাকচুয়ালি সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ত্বরণ শূন্য হলে আসলে কি শূন্য হবে? বল শূন্য হবে না লব্ধি বল শূন্য হবে? ত্বরণ শূন্য হওয়া মানে লব্ধি বল শূন্য হওয়া। তাহলে লব্ধি বল শূন্য হলে প্রযুক্ত বল ইকুয়ালস টু বাধাদানকারী বল। তাহলে অবশ্যই বলের দ্বারা একটা কাজ আছে। আমার এখানে কিন্তু বল আর জিরো হয়ে যাচ্ছে না, প্রযুক্ত বলটা কার সমান হচ্ছে? বাধাদানকারী বলের সমান হচ্ছে। তাহলে আমার এখানে যে কৃত কাজ ইকুয়ালস টু প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে কৃত কাজ যখন প্রযুক্ত বল ইন্টু সরণ হয়ে যাবে তখন আমি কিন্তু ডাব্লিউ পাচ্ছি, আর তাহলে ক্ষমতা পাওয়া যাবে। এখন একটা জিনিস খেয়াল করে আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করব। এটা গাণিতিকভাবে প্রকাশ করব। এতক্ষণ ধরে বাংলায় প্রকাশ করছিলাম, এবার আমরা গাণিতিকভাবে গোটা জিনিসটাকে প্রকাশ করি। ধরেন একটা বস্তু কোনো একটা জায়গায় সমবেগে চলমান, কোনো একটা বস্তু এখানে রাখা আছে কোনো একটা তলে। এই তলে বস্তুটা ধরেন সমবেগে চলমান হবে। কোনো একটা বস্তু এখানে আছে, তাহলে এই তলে বস্তুটা সমবেগে চলমান হবে। এখন যদি সমবেগে চলমান হয়, তার বেগ ভি ধ্রুব, তার মানে ত্বরণ এ শূন্য, ভিটা ধ্রুব বেগ। তাহলে ভি বেগে সে ডান দিকে যাচ্ছে, যেখানে ভিটা ধ্রুব। তাহলে ত্বরণ এ সমান কত? জিরো। ত্বরণ এ যদি জিরো হয়, প্রযুক্ত বল এফ, আর উল্টো দিকে যে বাধাদানকারী বল ছোট এফ, এই দুইটা সমান হয়ে যাবে। এখন বস্তুটাকে আমি যদি সামনের দিকে সরাই, বস্তুটা ধরেন তার আদি অবস্থান থেকে এক্স দূরত্বে সরে আসছে, আদি অবস্থান থেকে সে সরে আসছে এক্স দূরত্বে, এবং এই এক্স দূরত্বে সে সরছে টি সময়ে। এক্স দূরত্ব সরতে তার সময় লাগছে কত? টি। তাহলে এখন বলের দ্বারা কৃত কাজ, বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ সমান এফ ইন্টু এক্স। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু কৃত কাজ বাই সমান সময় ডাব্লিউ বাই টি, তার মানে এফ ইন্টু এক্স বাই টি, বাট এক্স বাই টি তার সমবেগ ভি। তাহলে সমবেগে গতিশীল বস্তুর জন্য ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি। যেখানে এই এফটা যে প্রযুক্ত বলটা আছে, এই প্রযুক্ত বলটা এবং বাধাদানকারী বলটা পরস্পর সমান। তাহলে এখানে এই প্রযুক্ত বল এফ সমান হচ্ছে কি বাধাদানকারী বল। তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু বাধাদানকারী বল ছোট এফ।
এই হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতার বেলায় আমাদের যে থিওরি, সেই থিওরিটা। এখন আসেন, এই থিওরিটার অ্যাপ্লিকেশন আমি দেখাবো দুই ধরনের ম্যাথ করে। একটা হচ্ছে রাস্তাঘাটে চলার সময় দেখাবো, আর আরেকটা হচ্ছে ক্রেন দিয়ে একটা বস্তু যখন তোলা হয় তখন দেখাবো। তাহলে আমি কয়টা ম্যাথ করাবো এখন আপনাদেরকে? এখন আপনাদেরকে আমি দুটো ম্যাথ করাবো ইনশাল্লাহ। তাহলে কোশ্চেন 1, একটি 2000 কিলোগ্রাম ভরের গাড়ি 0.2 ঘর্ষণ গুণাঙ্কের রাস্তায় 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান হলে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত? খেয়াল করেন, একটা 2000 কিলোগ্রাম ভরের গাড়ি 0.2 ঘর্ষণ গুণাঙ্কের রাস্তায় 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান হবে, তাহলে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হবে? এখন আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি যে সমবেগে চলমান গাড়ির ক্ষমতা, ক্ষমতা পি সমান এফ ভি, যেখানে যে বলটা এফ আছে ইকুয়ালস টু বাধাদানকারী বল এখন এই বাধাদানকারী বল এফ, এইটার মান কত, এই মানটা তো আমাদের জানতে হবে, তাই না? সুতরাং বাধাদানকারী বল এফ এর মানটা এখন কিভাবে বের করব? ধরেন আমরা একটা গাড়ি নিই, এটা একটা গাড়ি, গাড়ির চাকার সঙ্গে রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু 0.2। এখন গাড়িটা যখন চলতে যাবে তখন গাড়ির গতির বিপরীতে একটা বাধাদানকারী বল এফ আসবে। তাহলে এই এফ কোথা থেকে আসবে? এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। এখন রাস্তাটা যেহেতু একটা সমতল রাস্তা, তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া আর ডিরেক্টলি ওজন এমজি থেকে আসবে। এখন মিউ 0.2, আমরা এমটা কত পাচ্ছি? 2000। তাহলে মানগুলা যদি বসাই, মিউ হচ্ছে 0.2, এম হচ্ছে 2000, ইন্টু জি হচ্ছে 9.8। সুতরাং আমরা এখানে কত নিউটন তাহলে পাবো? 0.2 ইন্টু 2000 ইন্টু 9.8, আমরা এখানে 3920 নিউটন পাচ্ছি বাধাদানকারী বল। তাহলে আমার এখানে ব্যয়িত ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা পি ইকুয়ালস টু এফ হচ্ছে 3920, আর ভি কত সমবেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে এত ওয়াট, দ্যাট ইজ 39,200 ওয়াট হচ্ছে আমাদের এই যে গাড়িটার ক্ষমতা। সুতরাং দেখেন যে সমবেগে গতিশীল একটা বস্তুর ক্ষমতা আমরা খুব ইজিলি বের করতে পারলাম। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। যদি গাড়িটা সমবেগে কোন দিকে যায়? গাড়িটা যদি সমবেগে একটা সোজা রাস্তায় যায়। এখন গাড়ি যদি সোজা রাস্তায় না যেয়ে একটা ঢাল বেয়ে সমবেগে ওঠে, কোশ্চেন 2, 30 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তলে 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে সোজা উপরে উঠতে থাকলে
ইঞ্জিনের ক্ষমতা কত? এখন খেয়াল করেন, আমার 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তলে, মসৃণ তল কিন্তু, তার মানে কোনো ঘর্ষণ নাই। এই 2000 কিলোগ্রাম ভরের গাড়ি 10 মিটার/সেকেন্ড সমবেগে সোজা উপরে উঠছে। তাহলে ঘটনাটা আমরা দেখি। তলটা আনত 30 ডিগ্রি কোণে, তাহলে এইখানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। যে গাড়িটা আছে এই গাড়িটা উপরের দিকে উঠছে, গাড়িটা উঠতেছে কোন দিকে? উপরের দিকে, তার মানে তার গতিবেগ ভি এই দিকে। তাহলে ঘর্ষণ বল বা বাধাদানকারী বল সব সময় কাজ করতো কোন দিকে? গতির বিপরীতে। বাট এখানে তো ঘর্ষণ বল নাই। জিনিসটা খেয়াল করেন, গাড়ির উপরে কিন্তু কোনো বাধাদানকারী বল নাই, ঘর্ষণ বল নাই, কিন্তু বাধাদানকারী একটা বল আছে। সেই বলটা কোনটা? সেই বলটা হচ্ছে গাড়িটার ওজন, ওজনের একটা উপাংশ। দেখেন, ওজন যদি এমজি হয়, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে এই জিনিসগুলো ভালো মতো আলোচনা করছি, আমি ডিরেকশনগুলো দেখাইছি। তাহলে এমজির একটা উপাংশ এমজি সাইন থিটা কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে যেহেতু কোনো ঘর্ষণ নেই, এমজি সাইন থিটা এখানে গাড়িটাকে উপরে উঠতে বাধা দিবে। তাহলে এখানে বাধাদানকারী বল কত? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা যদি বাধাদানকারী বল হয়, আমার এখানে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু বাধাদানকারী বল এমজি সাইন থিটা। দেখেন, খেয়াল করে দেখে রাখেন, আমি আপনাদের সব সিনারিও পড়াই দিচ্ছি। আপনাদের অ্যাকচুয়ালি আমি যা সিনারিও দেখাই, এই সিনারিওর বাইরে কোনো ম্যাথ করারই দরকার নেই, কারণ এর বাইরে ম্যাথ আর পাবেন না। দেখেন, আপনাদের এখানে যে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তলে 2000 কিলোগ্রাম ভরের একটা গাড়ি, সে 10 মিটার/সেকেন্ড সমবেগে সোজা উপরে উঠতেছে, তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত হবে? এখন যেহেতু আনত তলে গাড়িটা উঠছে উপরের দিকে, তাহলে এই যে ঊর্ধ্বমুখী যে বলটা এফ, এটা কার সমান? এমজি সাইন থিটার সমান। তাহলে এফ যদি এমজি সাইন থিটার সমান হয়ে থাকে, আমার এখানে ক্ষমতা পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। এখন এফটা কি? এমজি সাইন থিটার সমান। তাহলে এমজি সাইন থিটা 2000 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, ভি 10 মিটার/সেকেন্ড। তাহলে ক্ষমতা হচ্ছে 2000 ইন্টু 9.8 ইন্টু 5, 98,000 ওয়াট। গেল কোশ্চেন 2। এখন যদি প্রশ্নটা করেন আপনারা যে আচ্ছা এখানে ঘর্ষণ থাকলে কি হতো, চলেন কোশ্চেন 3তে এই আনত তলে ঘর্ষণও নিয়ে আসি। কোশ্চেন 3, আনত তলে আমরা কি নিয়ে আসব? ঘর্ষণ বলটাকেও আমরা নিয়ে আসব। তাহলে 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি থার্টি ডিগ্রি কোণে আনত একটি তলে উপরের দিকে 10 মিটার/সেকেন্ড সমবেগে উঠছে। তাহলে গাড়িটা উপরের দিকে উঠছে 10 মিটার/সেকেন্ড সমবেগে। এখন গাড়ির চাকা ও তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হলে ইঞ্জিনের ক্ষমতা কত হবে?
তাহলে দেখেন 2000 কিলোগ্রাম ভরের একটা গাড়ি 30 ডিগ্রি কোণে আনত একটি তলে উপরের দিকে উঠছে কত বেগে? 10 মিটার/সেকেন্ড সমবেগে। গাড়ির চাকা এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3। তাহলে আমার ইঞ্জিনের ক্ষমতা কত সেটা বের করতে হবে। খুবই ভালো কথা। আবারও সলভ করার সময় সব সময় দরকার হচ্ছে চিত্র আঁকা। এইসব ম্যাথে যখন চিত্র এঁকে ফেলবেন তখন কিন্তু ম্যাথটা খুব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখেন গাড়িটা এখান দিয়ে উপরের দিকে উঠছে, তাহলে ওজন এমজির একটা উপাংশ নিচের দিকে এমজি সাইন থিটা কাজ করতেছে। এমজি কস থিটা কাজ করে তলের উপর লম্ব বরাবর, তার মানে অভিলম্ব প্রতিক্রিয়া আর যেটা এটা হচ্ছে এমজি কস থিটার সমান। এবং প্রযুক্ত বল এফ উপরের দিকে কাজ করবে। একটা জিনিস খেয়াল করেন, তাহলে ঘর্ষণ বল এফ কোন দিকে কাজ করবে? গাড়ি যেদিকে গতিশীল তার উল্টা দিকে। আমরা এটা কিন্তু চতুর্থ অধ্যায়ে খুব ডিটেলসে পড়ছি। ঘর্ষণ বল সব সময় কাজ করে কোন দিকে? বস্তু যেদিকে গতিশীল তার উল্টো দিকে। তাহলে আমার এখানে কয়টা বাধাদানকারী বল? দুইটা, একটা হচ্ছে এমজি সাইন থিটা আর একটা কি ঘর্ষণ বল এফ। দুইটাই কিন্তু গতির বিপরীতে কাজ করতেছে। তাহলে আমার এখানে যে প্রযুক্ত বল এফটা আছে, এফ ইকুয়ালস টু দুইটা বাধাদানকারী বল এফ প্লাস এমজি সাইন থিটা। তাহলে এই যে ছোট এফ ঘর্ষণ বল মিউ ইন্টু আর প্লাস এমজি সাইন থিটা, এখন মিউ সমান 0.3 আর আরটা এখানে কত? এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা। সুতরাং 0.3 ইন্টু এম হচ্ছে 2000, জি হচ্ছে 9.8 ইন্টু কস 30 প্লাস এম হচ্ছে 2000, জি হচ্ছে 9.8 সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা দেখি। 0.3 ইন্টু 2000 ইন্টু 9.8 ইন্টু কস 30, 5092.23 প্লাস 2000 গুণন 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মান 0.5, 9800। সো 5092.23 যোগ 9800, এটা হবে 14892.23। এই হচ্ছে আমাদের তাহলে কি বল? প্রযুক্ত বল। তাহলে এই প্রযুক্ত বল বা বাধাদানকারী বল দুইটা পরস্পর সমান বলেই বস্তুটা সমবেগে যেতে পারছে। তাহলে এখন ইঞ্জিনের ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি। তাহলে ভি কত? 10 মিটার/সেকেন্ড, 14,892 ছিল, আরো 10 গুণ করলাম, এত ওয়াট। এই যে দেখেন, তাহলে আমরা এইখানে যদি আনত ঘর্ষণযুক্ত তলেও গাড়ি উপরের দিকে উঠতে থাকে তাও আমরা কি বের করতে পারবো? ইঞ্জিনের ক্ষমতা বের করতে পারবো। গেল তিনটা টাইপ। এবার আসেন আরো একটা টাইপ আমি করিয়ে দিচ্ছি, যে টাইপটা বোর্ড পরীক্ষায় বেশি আসে। টাইপ 2 এবং টাইপ 3 এগুলা কলেজ পরীক্ষা টরীক্ষায় আসতে পারে, এগুলা বোর্ড পরীক্ষায় সাধারণত টাইপ 2 3 খুব কম আসে। আপনার টাইপ 1টা বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে কমন, আর টাইপ 4টা বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে কমন। তাহলে টাইপ 4-এ যখন আমি দেখব, এখানে হচ্ছে ধরেন 1000 কিলোগ্রাম ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 3 মিটার/সেকেন্ড সমবেগে সোজা উপরে তুলতে গেলে ক্রেনের
ব্যয়িত ক্ষমতা কত? দেখেন, আমি 1000 কিলোগ্রাম ভরের একটা বোঝা একটা ক্রেনের সাহায্যে 3 মিটার/সেকেন্ড সমবেগে সোজা উপরে তুলব। ক্রেনের জন্য যে ব্যয়িত ক্ষমতা, সেই ব্যয়িত ক্ষমতাটা কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে একটা ক্রেনের সাহায্যে যখন একটা বস্তুকে সোজা উপরের দিকে তোলা হয়, ক্রেনের সাহায্যে বস্তুকে সোজা উপরের দিকে তোলা হচ্ছে, তাহলে ক্রেনের একটা কি সুতা ঝুলানো থাকে নিশ্চয়ই, বা একটা চেইন ঝুলানো থাকে। চেইনের নিচে ভারী বস্তুটাকে বেঁধে দেওয়া হয়, তারপর ভারী বস্তুটাকে টেনে তোলা হয়। এখন দেখেন, ভারী বস্তুটার ওজন কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে। তাহলে এমজি এখানে বস্তুটাকে উপরের দিকে উঠতে বাধা দিবে। তাহলে গতির বিপরীতে এখানে বাধাজনিত বলকে এমজি। তাহলে আমার প্রযুক্ত বল এফ যদি এমজি এর সমান না হয়, তাহলে কিন্তু বস্তুটাকে সমবেগে তোলা সম্ভব না। আবার রিপিট করতেছি, একটা বস্তুকে সমবেগে তুলতে হলে লব্ধি বল 0 হতে হবে, আর লব্ধি বল 0 হতে হলে বস্তুর উপরে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বল পরস্পর সমান হতে হবে। তাহলে বস্তু যদি সমবেগে উপরে ওঠে, বস্তু সমবেগে ঊর্ধ্বমুখী হলে এই যে ঊর্ধ্বমুখী বল এফ ওজন এমজির কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এখন এফ এবং এমজি যখন সমান হয়ে যাচ্ছে, ব্যয়িত ক্ষমতা পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি, এটা আমরা জানি। এখন এফ কত? এমজি ইন্টু ভি। এম হচ্ছে 1000 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8, আর ভি হচ্ছে 3। তাহলে 3000 গুণন 9.8, 29400 ওয়াট। এই হচ্ছে আমাদের সমবেগে গতিশীল বস্তুর ব্যয়িত ক্ষমতার যতগুলা সিনারিও আছে, সকল সিনারিও থিওরি এবং ম্যাথ আল্লাহর রহমতে গুছিয়ে শেষ হয়ে গেল। এবার লাস্ট এই চ্যাপ্টারের যে শেষ টপিকটা, মানে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল শেষ টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। এর বাইরে কিছু বাংলা প্যাচাল আছে, সেই বাংলা প্যাচালগুলো আমি আজকে পেরে দিব। যে একটা হচ্ছে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল কাকে বলে, সেই জিনিসগুলো আমি প্যাচাল পারবো পরে। আগে হচ্ছে আমি আপনাদের চ্যাপ্টারের শেষ যে গাণিতিক কনসেপ্ট, সেই গাণিতিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। এবং সেই গাণিতিক কনসেপ্টটা কিসের? কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সির। খুব দুর্দান্ত একটা কনসেপ্ট। ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কাকে বলে? দেখেন, কর্মদক্ষতাটাও আপনারা 9-10-এ পড়ছেন। ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতার 9-10-এ পড়ছেন। সেটা কি? একটা যন্ত্র থেকে যতটুকু ক্ষমতা আপনি পাচ্ছেন আর যন্ত্রকে যতটুকু ক্ষমতা আপনি দিচ্ছেন, এই দুইটার রেশিও বা অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এই যে খেয়াল করেন, কর্মদক্ষতা ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। মানে অ্যাকচুয়ালি পি আউটপুট হতে বোঝা যায় এটা হচ্ছে যন্ত্র হতে প্রাপ্ত ক্ষমতা। পি ইনপুট হচ্ছে যন্ত্রে প্রদত্ত ক্ষমতা বা যন্ত্র কর্তৃক শোষিত ক্ষমতা। পি ইনপুটটা হচ্ছে যন্ত্রে যতটুকু ক্ষমতা আপনি দিচ্ছেন বা যন্ত্র বাইরে থেকে যতটুকু শোষণ করতেছে, সেটা হচ্ছে পি ইনপুট। আর পি আউটপুট হচ্ছে যন্ত্র হতে প্রাপ্ত ক্ষমতা। এখন এইখানে একটা জেনারেল কনফিউশন কাজ করে, এই কনফিউশনটা আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। একটি
বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ক্ষমতা লেখা থাকে, মানে যেটাকে বলা হয় রেটেড পাওয়ার, সে ক্ষমতা পি ইনপুট, সেটা যন্ত্রে প্রদত্ত ক্ষমতা বা যন্ত্র কর্তৃক শোষিত ক্ষমতা। আমরা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ক্ষমতাটা লেখা দেখতে পাই সেটা সব সময় হচ্ছে ইনপুট, সেটা কিন্তু আউটপুট না। কারণ কি? কারণ সে যতটুকু বিদ্যুৎ খরচ করতেছে সেটা ইনপুট, কিন্তু আপনাকে কতটুকু দিচ্ছে সেটা আউটপুট। আমি একটু অন্যভাবে বলি, আপনার একটা যন্ত্র যখন পুরানো হয়ে যায়, স্পেশালি ফ্যান, ফ্যান যখন ধরেন একেবারে নতুন একটা ফ্যান দিয়ে আপনি বাতাস খাচ্ছেন, তখন কিন্তু ফ্যানটা অনেক বাতাস জেনারেট করতে পারে আল্লাহর রহমতে। বাট যখন ফ্যানটা একটু পুরাতন হয়ে যায় তখন দেখা যায় সে আগের মতো অত বাতাস দিতে পারছে না। এখন যখন সে আগের মতো অত বাতাস দিতে পারছে না, তখন সে কিন্তু ইলেকট্রিসিটি বিল কম নিচ্ছে না। ইলেকট্রিসিটি বিল সে ঠিকই আগের মতো একই ব্যয় করতেছে, বাট তার যে বাতাস দেওয়ার ক্ষমতা সেটা কমে গেছে। তার মানে কি? পি আউটপুটটা কমে গেছে তার কিসের তুলনায়? পি ইনপুটের তুলনায়। সুতরাং একটা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ক্ষমতাটা লেখা থাকবে রেটেড পাওয়ার, সেই ক্ষমতাটা হচ্ছে যন্ত্রে প্রদত্ত ক্ষমতা, মানে হচ্ছে পি ইনপুট। ওকে, এখন তাহলে আমরা এখান থেকে বেশ কিছু জিনিসপত্র শিখবো ইনশাল্লাহ। দেখেন, আমরা এখান থেকে তাহলে ম্যাথ করতে শিখব যে কর্মদক্ষতাটা বা ইফিসিয়েন্সি এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা সমান আমরা যেটা পাচ্ছি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। এখন এইটাকে একটু ডিফারেন্টলিও চিন্তা করা যায় যে সময় তো একই আছে, তাহলে ইটা কিন্তু এইভাবেও চিন্তা করা যায়, ডাব্লিউ আউটপুট ডিভাইডেড বাই ডাব্লিউ ইনপুট ইন্টু 100%। তার মানে প্রদত্ত শক্তি এবং প্রাপ্ত শক্তি ইন্টু 100%। এখন প্রদত্ত শক্তি থেকে যদি আমরা লস বা অপচয় বাদ দেই তাহলে প্রাপ্ত শক্তি পাবো। অ্যাকচুয়ালি প্রাপ্ত শক্তি কোথা থেকে আসে? প্রাপ্ত শক্তি ইকুয়ালস টু প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। তাহলে আমরা এখানে প্রাপ্ত শক্তিকে লিখতে পারি প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। ওকে, এই হচ্ছে ইটায়ের আপাতত বিস্তারিতটুকু। তাহলে এইটুকু দিয়ে আমরা আগে একটু প্রবলেম সলভ করে নিই। আমাদের তাহলে আজকের কোশ্চেন 5, যেটা কোশ্চেন 5 যখন আমরা চিন্তা করছি, দেখেন আমরা কোনো একটা বৈদ্যুতিক মোটর নিয়ে কাজ করব বা বৈদ্যুতিক পাম্প নিয়ে কাজ করব। একটি বৈদ্যুতিক মোটর
একটি পানিপূর্ণ কুয়াকে 2 ঘন্টায় পানি শূন্য করতে পারে। মানে আপনি একটা বৈদ্যুতিক মোটর নিচ্ছেন, এই মোটরটা দিয়ে আপনি একটি পানিপূর্ণ কুয়াকে 2 ঘন্টায় পানি শূন্য করতে পারছেন। এখন কুয়ার গভীরতা 4 মিটার ও ব্যাস 2 মিটার হলে এবং যন্ত্রের কর্মদক্ষতা 85% হলে মোটরের ক্ষমতা অশ্ব ক্ষমতায় নির্ণয় করো। জিনিসটা খেয়াল করেন, মোটরের ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? মোটরের ক্ষমতা বলতে একটু আগেই দেখেন কি বলছি, মোটরের গায়ে যে ক্ষমতা লেখা থাকে রেটেড পাওয়ার, সেই ক্ষমতাটা আসলে কি পি ইনপুট, এটা কিন্তু আউটপুট না। আপনি যেটুকু কাজ করতেছেন বা যেটুকু ক্ষমতা দিয়ে কাজ করতেছেন সেটা আউটপুট, আর যেটা যন্ত্রে দিচ্ছেন সেটা ইনপুট। আমি অন্যভাবে বলি, ধরেন আপনি সকালবেলা পড়ালেখার প্রস্তুতি গ্রহণ করতেছেন, যে আজকে আমি পড়ে তো উল্টায় ফেলবো, একদম ফাটায় পড়ালেখা করব, এটার প্রিপারেশন নিলেন। সো আমরা পড়তে বসার আগে একটা এনার্জি নিয়ে প্রিপারেশন নিই যে আমি নেক্সট 2 ঘন্টা পড়বো। সো এই 2 ঘন্টা পড়ার জন্য আমি সকল জোগাড় যন্ত্র করলাম। তার মানে ইনপুট হচ্ছে যত জোগাড় যন্ত্র করলাম সেটা ওই 2 ঘন্টার ইনপুট, কিন্তু আউটপুট কতটুকু পাচ্ছি? যতটুকু ইফেক্টিভলি আমি পড়বো। 2 ঘন্টার মধ্যে যদি মোবাইল একটু হাতে নেই, দেখা যাবে ওইখানেই 15-20 মিনিট হাওয়া হয়ে গেছে। আবার একটু যদি উঠি রেস্ট নিতে, আরও কিছু সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে 2 ঘন্টাটা হচ্ছে ইনপুটের জন্য ছিল, কিন্তু আউটপুটে আপনি 2 ঘন্টার পড়া পাচ্ছেন না, আপনি আউটপুটে তার থেকে কম পড়া পাচ্ছেন। তাহলে যন্ত্রের গায়ে যেটা লেখা থাকবে, মানে আপনি ওই যে শুরুতে যে মনস্থির করছেন সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আপনি প্রকৃতপক্ষে পাচ্ছেন সেটা আউটপুট। তাহলে আমার পাম্পটার গায়ে যেটা লেখা আছে ওই রেটেড পাওয়ারটা বের করতে হবে, আর পাম্পটা যে কাজ করতেছে ওই কাজটা যে ক্ষমতার জন্য করতেছে সেটা আউটপুট। অলওয়েজ এটা মনে রাখবেন, কুয়া থেকে যখন আপনি পানি তুলতেছেন, পানিটা যে ক্ষমতার জন্য তোলা হচ্ছে ওই ক্ষমতাটা ইনপুট না, ওই ক্ষমতাটা কি আউটপুট। তাহলে আমার এইখানে বৈদ্যুতিক মোটর পানিপূর্ণ কুয়াকে 2 ঘন্টায় পানি শূন্য করতে পারে, তাহলে আগে আউটপুটটা বের করে নেই। দেখেন, কুয়ার পানির ভর, কুয়াতে কতটুকু পানি আছে সেটাকে বের করে নেই, কারণ ভর না জানলে তো আমি ভর এবং সরণের গুণফল থেকে কৃত কাজ পাবো। তাহলে ভর এম সমান কি রো ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব হচ্ছে 1000, ভি হচ্ছে সিলিন্ডার, পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1000 ইন্টু পাই আর স্কোয়ার। ব্যাস 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কয় মিটার? 1 মিটার, আর এইচ গভীরতা 4 মিটার। সো আমরা তাহলে যেটা পাবো, কুয়ার পানির ভর 1000 ইন্টু পাই ইন্টু 4। আমরা যেটা পাবো, কুয়াতে পানি যেটা আছে সেটার ভর হচ্ছে 12,566.37 কিলোগ্রাম। এখন দেখেন, আমি গত ক্লাসে আপনাদের কুয়ার পানির অনেকগুলো সিনারিও দেখাইছিলাম। সো যারা কুয়ার পানির সিনারিওগুলো দেখেন নাই, গত ক্লাসটা অতি অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে পানিপূর্ণ কুয়া পানি শূন্য করতে কৃত কাজ
ডাব্লিউ সমান mg h/2। এই যে গত ক্লাসে ভরকেন্দ্রের সরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিছি যে যদি কুয়ার গভীরতা h হয়, একটা সুষম সিলিন্ডার আকৃতির কুয়া হয় এবং কুয়া থেকে সম্পূর্ণ পানিটা তুলে ফেলা হয়, ভরকেন্দ্রের সরণের জন্য কৃতকাজ কত হবে? mg × h/2। তাহলে আবারও বলে দিচ্ছি, গত ক্লাসে এটার কিন্তু ডিটেইলস একদম বিস্তারিত আলোচনা করা আছে। সো এম এর মানটা বসাই 12,566.37, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমার পানিপূর্ণ কুয়া পানি শূন্য করতে যে কাজটুকু করতে হচ্ছে 12,566.37 ইন্টু 9.8 ইন্টু 2, এটা হচ্ছে 2,46,300 .85 জুল। এই পরিমাণ কাজ আপনার পাম্পটা বা মোটরটা দিয়ে করতে হবে। তাহলে মোটরের যে আউটপুট পি আউটপুট ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টাইম টি। তাহলে ডাব্লিউ হচ্ছে 2,46,300.85। কত সময়ে এই পাম্পটাই কাজ করতেছে? মাত্র 2 ঘন্টায়। 2 ইন্টু 3,600 এত ওয়াট হচ্ছে তাহলে মোটরটার আউটপুট হিসেবে দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা 2 ডিভাইডেড বাই 3,600 করে দেই, আমরা যেটা পাবো 34.2 ওয়াট হচ্ছে। তাহলে ইনপুট না আউটপুট? এটা হচ্ছে আউটপুট। এখন আমি পি আউটপুট জানি, তাহলে এখান থেকে যন্ত্রের কর্মদক্ষতা দেওয়া আছে কত? 85%। তাহলে চলেন আমরা দেখি যন্ত্রের কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু 85%। পার্সেন্টকে আবার আমরা লিখতে পারি কত? 0.85। তাহলে এই যে দেখেন এখান থেকে ইটা ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। যেহেতু ইটাটা আমি দশমিকে নিয়ে আসছি, এখানে আর 100% লেখার দরকার নেই। এই যে একটু এখানে দেখেন ক্যালকুলেশন নিয়ে কিছু জটিলতার জায়গা আছে, আমি দুইটা জিনিসই দেখাই। ইটা ইকুয়ালস টু যদি আমি পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100% লিখতাম, তাহলে ইটার জায়গায় 85% বসাতাম। তাহলে দেখেন পার্সেন্টেজ কাটাকাটি হতো, 100 দিকে ভাগ হলে 0.85 সমান পি আউটপুট বাই পি ইনপুটই হতো। সো আমি যেহেতু ইটার মানটা থেকে পার্সেন্টেজ তুলে দিয়ে দশমিকে নিয়ে আসছি, এটা হচ্ছে 0.85 ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। বের করতে হবে ইনপুটটা কত। তাহলে আউটপুটটা এখন জানা আছে, আমার আউটপুটটা জানা আছে কত? 34.2 ওয়াট। 34.2 ওয়াট ডিভাইড বাই পি ইনপুট। তাহলে পি ইনপুট সমান 34.2 কে আমার 0.85 দ্বারা ভাগ করতে হবে, 40.23। এখন দেখেন কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ কিভাবে বের করতে বলছে? অশ্ব ক্ষমতায় বের করতে বলছে। তাহলে অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতার ইউনিটে ক্ষমতা হবে 40.23 ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। তাহলে 40.23 কে 746 দ্বারা ভাগ করলে পাবো 0.054 এত হর্স পাওয়ার। এই তো। তাহলে এই যে দেখেন আমরা ইটা বা কর্মদক্ষতা দিয়ে ম্যাথ করতে শিখে গেলাম। এখন এইখানে ইটা বা কর্মদক্ষতার আরও একটা সার্টেন টাইপ দেখাইতে হবে, কারণ এই টাইপের ম্যাথগুলাও আসে। সেই সার্টেন টাইপটাকে বলা হয় কাপলিং বা যুগল। যুগল তৈরি করা। আমি এক্সাম্পলটা বুঝিয়ে বলতেছি, আপনারা বুঝবেন। জিনিসটা কিন্তু ইনশাল্লাহ সহজ জিনিস, বুঝে যাবেন। আমি আগে এক্সাম্পলটা দিই আপনাদেরকে। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা মোটরকে দিয়ে একটা কপি কলকে চালাচ্ছেন। সো একটা ক্রেনে দেখেন, একটা ক্রেন যখন থাকে, ধরেন এটা একটা ক্রেন।
এখন ক্রেনের আগায় এখানে একটা কপি কল আছে, এই কপি কলটা, এই যে পুলি বা কপি কল, এই কপি কলের একটা দক্ষতা আছে, আবার কপি কলের যে রশিটা আছে এই রশিটা এখানে একটা মোটর দ্বারা পরিচালিত হচ্ছে, এখানে একটা মোটর দ্বারা এই কপি কল বা পুলিটা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। এখানে এই মোটরের সঙ্গে মোটরটা এই কপি কল বা পুলিটাকে কি করতেছে, টেনে নিয়ে আসতেছে। সো মোটরটা আসলে এইভাবে থাকবে না, মোটরটা ভার্টিক্যালি অনেকটা এইভাবে থাকবে, যে মোটরটা ঘুরলে কপি কল বা পুলিটা ওইখানে নড়াচড়া করতে পারবে। সো এটা মোটরটা, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে পুলি, আর এখানে বস্তুটা আছে। এখন দেখেন এইখানে আমার মোটরটার একটা নিজস্ব কর্মদক্ষতা আছে, আবার পুলিটারও একটা কর্মদক্ষতা আছে। তাহলে মোটরের কর্মদক্ষতা যদি ইটা 1 হয়, পুলির কর্মদক্ষতা যদি ইটা 2 হয়, তাহলে আমি ফাইনালি আউটপুট কত পাবো। যদি একাধিক যন্ত্র সিস্টেমে থাকে, একটা নয় একাধিক যন্ত্র সিস্টেমে থাকে, তখন আমি মোট কত আউটপুট পাবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এইবার একাধিক যন্ত্র একসাথে কার্যকর অবস্থায় থাকতেছে, আমার মোট কর্মদক্ষতা, ধরেন এটা প্রথম যন্ত্র, এটার কর্মদক্ষতা ইটা 1, পরে দ্বিতীয় যন্ত্র, এটার কর্মদক্ষতা ইটা 2। এইবার আমি এখানে পি ইনপুট দিব, তাহলে কত পি আউটপুট পাবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটাকে বলা হয় যুগল বা জোর বা কাপলিং বলা হয়, যে দুইটা ভিন্ন ভিন্ন যন্ত্র, দুইটারই দুইটা ভিন্ন কর্মদক্ষতা আছে, তাহলে এক নাম্বার যন্ত্রের কর্মদক্ষতা ইটা 1 এবং 2 নম্বর যন্ত্রের কর্মদক্ষতা যদি ইটা 2 হয়, সেক্ষেত্রে আউটপুটে সর্বমোট কর্মদক্ষতা আমরা কত পাবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখান থেকে আমি প্রথম যন্ত্রের যে আউটপুটটা পাচ্ছি, প্রথম যন্ত্রের যে আউটপুট, পি আউটপুট অফ ফার্স্ট যন্ত্র ইকুয়ালস টু কত হবে, দেখেন ইটা 1 ইকুয়ালস টু পি আউটপুট অফ 1 ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে পি আউটপুট অফ 1 ইকুয়ালস টু ইটা 1 ইন্টু পি ইনপুট। এখন দ্বিতীয় যন্ত্রের জন্য পি আউটপুটটা কত, দেখেন দ্বিতীয় যন্ত্রে ইটা 2 ইকুয়ালস টু, দ্বিতীয় যন্ত্রের ইনপুটটা কত, পি আউটপুট যে 1টা আছে, এই প্রথম যন্ত্রের যে আউটপুটটা, এটাই কি দ্বিতীয় যন্ত্রের ইনপুট না, তাহলে পি আউটপুট 1 হচ্ছে দ্বিতীয় যন্ত্রের ইনপুট। তাহলে দেখেন পি আউটপুট ডিভাইডেড বাই ইটা 1 পি ইনপুট। তাহলে এখন এখান থেকে আমরা যদি দেখতে যাই, ইটা 2 ইন্টু ইটা 1 ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট। সুতরাং সামগ্রিক যে কর্মদক্ষতা হলো, সেটা কিন্তু দুইটা কর্মদক্ষতা কি করে আসলো, গুণ করে আসলো। আবার রিপিট করতেছি, সামগ্রিক যে কর্মদক্ষতা সেটা দুইটা তিনটা চারটা যন্ত্রের কর্মদক্ষতা কি করে আসবে, গুণ করে আসবে। আমি এটার অ্যানালাইসিস দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন জিনিসটা খুব সহজ, কষ্টকর কিছুই না। ধরেন পরপর দুইটা যন্ত্র আছে, প্রথম যন্ত্রের কর্মদক্ষতা 80%, পরের যন্ত্রের কর্মদক্ষতা 50%। তাহলে প্রথম যন্ত্রে যদি আমি পি ইনপুট হিসেবে 100 ওয়াট দেই, এই প্রথম যন্ত্র থেকে আউটপুট থেকে 100 এর 80%, 80 ওয়াট পাবো। এই 80 ওয়াট আবার ইনপুট হিসেবে ঢুকবে, এখানে 50% হয়ে পি আউটপুট কত ওয়াট বের হয়ে আসবে, 40 ওয়াট বের হয়ে আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, সামগ্রিকভাবে এটা ইটা 1, এটা ইটা 2, তাহলে ইটা ইকুয়ালস টু ইটা 1 ইন্টু ইটা 2,
80% মাল্টিপ্লাইড বাই 50%, তাহলে এটা দিবে আমাদেরকে 40%। তাহলে এখন ক্যালকুলেশনটুকু দেখি, পি আউটপুট বাই পি ইনপুট ইকুয়ালস টু 40/100, 0.4, 40%। এটাই হচ্ছে এটা। সো অলওয়েজ খেয়াল রাখবেন, যদি একাধিক যন্ত্র পরপর যুক্ত থাকে, একটা নয় একাধিক যন্ত্র, তখন কর্মদক্ষতাগুলো কি হয়ে যায়, একটার পর একটা গুণ হয়ে যায়। এই হচ্ছে আমাদের সমবেগে গতিশীল বস্তুর বেলায় ব্যয়িত ক্ষমতা এবং কর্মদক্ষতার যত বিস্তারিত আছে সব ডিটেলস। সো আমরা তাহলে ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা আছে, এই নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বোর্ড পরীক্ষার অঙ্কগুলা করব ইনশাল্লাহ। যে বোর্ড পরীক্ষায় যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ কোন ক্লাসে, নেক্সট ক্লাসে করব। তাহলে আপনারা অতি অবশ্যই নেক্সট ক্লাসের আগে যেটা করবেন সেটা হচ্ছে এই যে 6টা লেকচার একটু রিভিউ করবেন। জাস্ট 6টা লেকচার রিভিউ করলে যে সুবিধা হবে, আমরা যখন বোর্ড পরীক্ষার ম্যাথগুলো করব তখন আপনাদের জন্য জিনিসগুলা সহজ হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।